বিশেষ কিছু নিতে হলেই আমার এই ওল্ড স্কুল আর্টরুমকে বেছে নেয় তাদের অনুষঙ্গ হিসেবে। আসলে আমি ঢাকা ভার্সিটি চারুকলাতে পড়াশোনার সুবাদে এই মোটিভগুলো নিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছি। এখন এই ফর্মগুলোকে আমি আবার আমার মাস্টার্সের কাজেও ছিল, অনার্সের কাজেও ছিল। তারপরে যখন শাড়িতে করতে শুরু করলাম তখন আবার বিভিন্ন অকেশন উপলক্ষে, যেমন বৈশাখে আমি এই মোটিভগুলো করি। স্টুডিও ছিল আমার 2018 সাল থেকে, তখন থেকেই টুকটাক কাজ করতাম, হয়তো কারো আত্মীয় স্বজনের আবদার, নিজের কাজ, এভাবে। পরে যখন করোনা শুরু হলো, করোনার সময়টাতে আমাদের অফিস যখন হোম অফিস হয়ে গেল, তখন হচ্ছে পুরোপুরি স্কুলের কাজ শেষ করার পরে আমি আসলে অনেকটা সময় ফ্রি পেতাম। তখন আমি এটার পেছনে সময় দেওয়ার সুযোগ পেলাম, বেশি করে কাজ করতাম। বেশিরভাগ মেয়েরাই আমার কাস্টমার এবং আননোন পার্সনরাই বেশিরভাগ আমার কাস্টমার, এবং তাদের থাকে যেমন যে তাদের স্মরণীয় কোনো দিন বা তার জন্মদিন বা তার বাবা মার কোনো অ্যানিভার্সারি, এমন কোনো কিছুতে তারা বিশেষ কিছু নিতে হলেই আমার এই ওল্ড স্কুল আর্টরুমকে বেছে নেয় তাদের অনুষঙ্গ হিসেবে। একবার একজনের অর্ডার ছিল যে সে তার জব থেকে প্রথম যেই টাকাটা পেয়েছে সেটা দিয়ে সে তার বাবা মাকে একটা কাপল সেট গিফট করতে চায়, এবং তার মার প্রিয় ফুল হচ্ছে কৃষ্ণচূড়া। তখন সে বলল আমাকে যে এরকম কৃষ্ণচূড়াতে এবং লাল রং হচ্ছে তার বাবার প্রিয় রং। বললো যে এরকম বাবার পাঞ্জাবিটা সাদা হবে কিন্তু তার মধ্যে লাল কৃষ্ণচূড়া, আর মার শাড়িটা হবে লাল সবুজ, আঁচলে থাকবে কৃষ্ণচূড়া। তখন এটা করে দেওয়ার পরে ওই বাবা মা যখন গিফটটা পেলো, তাদের যে এক্সপ্রেশন বা তাদের যে রিভিউ আমাকে দিয়েছিল আর কি, এটা আসলে আমার একটা অনেক বড় পাওয়া, যে আমি কারো পছন্দের ফুল তাদের পছন্দের ক্যানভাস বা পটে যে আমি এঁকে দিতে পারি বা যেমন চায় তেমন করার চেষ্টা করি, এটা ওনাদের কাছে একটা অবাক করা ব্যাপার ছিল। যে একটা আপু ওনার জন্মদিনে, ওনার 6 দেশে 6 বান্ধবী থাকেন, তাদের সেই বন্ধুদের প্রিয় প্রিয় ফুলগুলো শাড়িতে এঁকে তার জন্মদিনে সে সবাইকে গিফট করতেন, এবং হচ্ছে তার জন্মদিনের দিন তার বন্ধুরা পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে শাড়িটা পরে ছবি তুলে, মানে বন্ধুর সাথে সেলিব্রেশন, তারা একসাথে এক দেশে নেই কিন্তু এক সুতোয় গাঁথা, এক প্রাণে গাঁথা, এইভাবে ওনারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করেন, যেখানে কিনা আমাকে বেছে নেন আর কি, যে ওল্ড স্কুল আর্টরুমের শাড়ি তারা পড়তে পছন্দ করেন। যেমন একবার এক রবীন্দ্রনাথ পছন্দ করেন একজন আপু, উনি কানাডায় থাকেন, উনি আমাকে একটা বললেন যে আমাকে রবীন্দ্রনাথের একটা কবিতা পুরো একটা শাড়িতে লিখে দিতে হবে। তখন আমি ওনার সেই শাড়িটা রেডি করলাম, এবং উনি রবীন্দ্র জয়ন্তীতে কানাডায় একটা প্রোগ্রামে উনি কবিতা আবৃত্তি করেছেন আমার এই শাড়িটা পরে। নর্মালি আঁকা ছবি মানুষের দেয়ালে থাকে, বা ঘরের সৌন্দর্যের জন্য মানুষ পেইন্টিং কেনে বা শখ পূরণ করার জন্য পেইন্টিং কেনে, যে আমার আঁকা শাড়ি এটা একটা চলন্ত প্রদর্শনী হয় আসলে। কারণ যখন কেউ বইমেলায় যায়, ওই শাড়িটা পরে পুরো বইমেলা ঘুরে, আঁকা শাড়ি রং উঠে যাবে না, এভাবে পরেছো, ধুলে কি রং থাকবে, মানে সবার ধারণা যে আঁকা জিনিস ধুলে বুঝি রং উঠে যাবে। আসলে যদি ঠিক মতন রঙের প্রপোর্শন ঠিক রেখে ব্যবহার করা হয়, এটা উঠবে না, আর এটা ওয়াশেবল। সর্বোচ্চ দাম আমি 8,500 টাকা মসলিনের শাড়ির, সর্বনিম্ন হলে 2-2,500 টাকা। আমার প্রোডাক্ট ইংল্যান্ডে গিয়েছে, ইউএসএ তে গিয়েছে, কানাডায় আছে, নেপাল থেকে কয়েকজন আমার জিনিস কালেক্ট করেছিলেন আর কি, নেপাল এমবাসি থেকে। 7-8টা দেশে তো আছেই, মানে আমার জানা মতে। অনেকে আছে বা নিজে কিনে কাউকে গিফট করে বা বিদেশে পাঠিয়ে দেয়, এরকমও আছে। মানে আমি সেন্ড করেছি 7টা দেশে, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইংল্যান্ড, এরকম কতগুলো জায়গায় তো আমি নিজেই পাঠিয়েছি। এখন আমার হাতে আঁকা জিনিস যখন দেশের বাইরে যায় বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, মানুষ খুশি হয়ে নেয়, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। কিছুদিন আগে তুরস্কতে এক্সিবিশন একটা অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখান থেকে এই দেশ থেকে কয়েকজনকে সিলেক্ট করে তাদের কাজ ওখানে নিয়ে গিয়েছিল, বাংলাদেশ এমবাসি থেকে নিয়েছিল। আমরা যেহেতু এখানে ফোসা বলে একটা অর্গানাইজেশন আছে গভর্নমেন্টের, ফরেন মিনিস্ট্রির, ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম। ওখান থেকে ওই অর্গানাইজারদের সাথে পরিচিতি সূত্র ধরে তারা আমার কিছু প্রোডাক্ট নিয়ে গিয়েছিলেন। তখন তুরস্কতে এক্সিবিশনটা হয়েছিল এবং আমার সবগুলো প্রোডাক্টই ওখানে সেল হয়ে গিয়েছিল। মানে আমি যাইনি, বাট আমার প্রোডাক্ট গিয়েছে। তুরস্কতে হয়েছে এটা একবার, আরেকটা হচ্ছে ইংল্যান্ডে হয়েছিল। এগুলো আসলে মানে আমার প্রাপ্তি, এগুলো আমার আর্টিস্ট লাইফে আমার মানে অনেক বড় একটা পাওয়া। এটা আনএক্সপেক্টেড, সত্যি কথা, যে মানুষের এত পছন্দ হয়ে যাবে এবং তারপর আমি এটা বাণিজ্যিক ভাবে কাজ শুরু করলে এতদিন পর্যন্ত এটা চালাতে পারবো, এটা একটা আলাদাই এবং স্বাভাবিক ইনকামের তো একটা বড় জায়গা এটা। আর ঘরে বসে না থেকে এটা দিয়ে যে একটা আলাদা ইনকাম করা যায়, হাতের একটা স্কিল, সেটাকে সে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে, এটা একটা বড় ব্যাপার।